সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাস ঠেকাতে ফ্রান্সের সীমান্ত এখনও বন্ধ, তবে তা আগামীকালের মধ্যে খুলে দেওয়ার জোর চেষ্টা চলছে। বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাতের জন্য অভিযুক্ত পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যুটা অর্ডার হয়েছে, সেই অর্ডারে বলে দিয়েছে মিনিস্ট্রি অফ হোম ইন্টারপোলকে এটা কমিউনিকেট করবে, এবং সেখানে বলেই দিয়েছে এটা কগনিজেবল অফেন্স, তার বিরুদ্ধে অ্যালিগেশন, তাকে সিকিউরিং অ্যারেস্ট করা হোক অতি সত্বর। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসির উন্নয়নের পরিকল্পনার কথা বলছে সরকার, কিন্তু দৃষ্টিনন্দন এই স্থাপত্য কি সত্যি ভেঙে ফেলা হবে? শুনবেন এ নিয়ে। আর ভারতে 6 মাসের মধ্যেই প্রথম কোভিড রোগীর সংখ্যা 20,000-এর নিচে। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি পুলক গুপ্ত। যুক্তরাজ্যে নতুন ধরনের একটি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে থাকায় দেশটি থেকে গাড়ি এবং ট্রাকের বহরের ফ্রান্সে ঢোকার উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেটা এখনও বহাল রয়েছে। ফ্রান্স বলছে এই নিষেধাজ্ঞা আজ মাঝরাত পর্যন্ত বলবৎ থাকবে, তবে তার আগেই ব্রিটেন থেকে আসা ট্রাক চালকদের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার একটি কর্মসূচি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণে ইংলিশ চ্যানেল তীরবর্তী ডোভারের কাছে 1,500-এরও বেশি ট্রাক আটকা পড়েছে। আরও শুনুন সায়েদা আক্তারের কাছে। লন্ডন সহ ইংল্যান্ডের দক্ষিণ ও দক্ষিণ পূর্বে একটি নতুন ধরনের করোনা ভাইরাস চিহ্নিত হয়েছে, যা অতি সহজে ও দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। এ খবর বেরোনোর পর আন্তর্জাতিক উদ্বেগ ক্রমশই বেড়ে চলেছে। এ পর্যন্ত 40টিরও বেশি দেশ যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট বিভিন্ন মেয়াদের জন্য বন্ধ করে দিয়েছে। ফেরি ও ইউরো টানেল দিয়ে ইংলিশ চ্যানেল পার হয়ে প্রতিদিন যে হাজার হাজার ট্রাক ও গাড়ি ফ্রান্স ও ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশে যেত তা বন্ধ করে দেওয়া হয়েছে রোববার থেকে। এখন কেন্টের হাইওয়েগুলোতে 1,500-রও বেশি পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে কখন ফ্রান্স সীমান্ত খুলে দেয়া হবে। এ অচল অবস্থা চলতে থাকলে এ সপ্তাহের শেষ নাগাদ বাজারে কিছু পণ্যের সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি নিয়ে এখন ব্রিটেন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিছু পদক্ষেপের ব্যাপারে একমত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, যা হয়তো আজই কোনো এক সময় ঘোষণা করা হতে পারে এবং বুধবার থেকে তা কার্যকর হবে। তবে সমস্যা হলো দ্রুত করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার যেসব টেস্ট ট্রাক ড্রাইভারদের জন্য ব্যবহৃত হবে তা কতটা নির্ভুল ফল দেবে তা নিয়ে দুপক্ষের কর্মকর্তাদেরই উদ্বেগ রয়েছে। অন্যদিকে ইইউ সদস্য দেশগুলো ব্রাসেলসে এক বৈঠক করছে, যাতে মূলত কিভাবে এই নতুন করোনা ভাইরাস মোকাবেলার ব্যাপারে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। সায়েদা আক্তার। বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাৎ বা দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা পিকে হালদারকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। কর্মকর্তারা বলছেন যে সব প্রক্রিয়া শেষ করে কয়েকদিনের মধ্যেই এই নোটিশ পাঠানো হবে। একটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই তিনি বিদেশে পালিয়ে যান। বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন যে নজরদারির অভাবে দুর্নীতির বড় অভিযোগ থাকার পরেও অনেকেই এভাবে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ঢাকা থেকে শুনুন কাদির কল্লোলের প্রতিবেদন। পিকে হালদারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ঢাকার আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানো হচ্ছে। যদিও দুর্নীতির মামলাটি দুদক দায়ের করেছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ থেকেই ইন্টারপোলের কাছে নোটিশ পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে নোটিশ পাঠানোর সেই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। দুদকের আইনজীবী খোরশেদ আলম বলেছেন, অনেক আগেই পিকে হালদারের ব্যাপারে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছিল, কিন্তু ইন্টারপোলের চাহিদা অনুযায়ী এখন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইন্টারপোলকে আগেই দুর্নীতি দমন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টিমেশন দেওয়া হয়েছিল পিকে হালদারের ব্যাপারে, তাকে সিকিউরিং অ্যারেস্ট, কিন্তু ইন্টারপোল তখন জানায়
যে তাদের হাতে আদালতের আদেশ লাগবে, কেসের নাম্বার লাগবে, কেস ডিটেলস লাগবে, তখন দুর্নীতি দমন কমিশন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতে একটি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য আদালতে প্রার্থনা করে। গত মাসের মাঝখানের দিকে সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যুটা অর্ডার হয়েছে। সেই অর্ডারে বলে দিয়েছে মিনিস্ট্রি অফ হোম ইন্টারপোলকে এটা কমিউনিকেট করবে, এবং সেখানে বলেই দিয়েছে এটা কগনিজেবল অফেন্স, তার বিরুদ্ধে অ্যালিগেশন, তাকে সিকিউরিং অ্যারেস্ট করা হোক অতি সত্বর। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাথে বাংলাদেশের পুলিশের ন্যাশনাল কাউন্সিল ব্যুরো যোগাযোগ করে থাকে। এই ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহিউল ইসলাম জানিয়েছেন, পিকে হালদারের ব্যাপারে ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়ায় তারা মামলার কাগজপত্র সহ সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করছেন। অল্প সময়ের মধ্যেই তা শেষ করা সম্ভব হতে পারে। একটি বেসরকারি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে এবছরের শুরুতে মামলা করেছে দুদক। পিকে হালদার একটি লিজিং এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দুদকের আইনজীবী খোরশেদ আলম জানিয়েছেন, পিকে হালদার দেশে না থাকায় কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন না। সে তো আইনত সে পলাতক আসামি, ফিউজিটিভ ফ্রম জাস্টিস। ফিউজিটিভকে এখানে তার পক্ষে কেউ কথা বলার কোনো রাইট নাই। তার পক্ষে কথা বলতে হলে তাকে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে অথবা জামিনে থাকতে হবে। উনি তো জেলেও নাই, জামিনেও নাই। সে হয়তো দুবাই অথবা সিঙ্গাপুর কাছাকাছি আছে আর কি। সে দুবাইতে আসছিল ভার্চুয়ালি ঢাকায় আসার জন্য, অ্যাজ পার ডিরেকশনস অফ দ্য হাইকোর্টের কোম্পানি বেঞ্চ। যে কোনো কারণে হোক সে তার সিদ্ধান্তটা চেঞ্জ করে ফেললো। ধারণা করা হচ্ছে পিকে হালদার সিঙ্গাপুর বা দুবাই পালিয়ে থাকতে পারেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য কর্তৃপক্ষের কাছে নেই। পিকে হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল তখনই তিনি বিদেশে পালিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিদেশে বড় অঙ্কের অর্থ পাচার করার বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে প্রতীক হিসেবে কানাডার বেগমপাড়া আলোচিত। বিষয়গুলো উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্ট দ্বৈত পাসপোর্টধারীদের নাম তালিকা তথ্য জানতে চেয়েছে কর্তৃপক্ষের কাছে, কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা কিভাবে পালিয়ে যেতে পারে সেই প্রশ্ন অনেকে তুলছেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হামিদা চৌধুরী বলেছেন, দুর্নীতির মামলায় অনুসন্ধান এবং তদন্তে দুই ভাগে অনেক সময় লেগে যায়। সেজন্য পদ্ধতির সুযোগ নিয়েই অভিযুক্তদের অনেকেই পালিয়ে যেতে পারে বলে তিনি মনে করেন। দুর্নীতি দমন মামলাতে এগুলো জানতেছে অনেক দিন ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, তারপরে তো দুর্নীতির মামলা হয়। এটা সিস্টেমের ভুলের কারণে এই ঝামেলাগুলো হচ্ছে। সেই কারণে সিস্টেম যখন চালু হবে ঘটনাটা, তখনই তাকে নজরদারি করতে হবে। মামলা শুরু হওয়ার আগেই তো একটা যায়, রিপোর্ট যায়, সেটার ভিত্তিতে তদন্ত হয়। তারপর তো মামলাগুলো চালু হওয়ার আগেই ওনারা ডিসিশন নিতে হবে যে কিভাবে ওদেরকে নজরের ভিতরে রাখতে হবে, তাইলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তবে দুদকের কর্মকর্তারা দাবি করেছেন, যখন দুর্নীতির অভিযোগে কারো বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয় তখনই অভিযুক্ত তাদের নজরদারির আওতায় থাকে। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসি নামে পরিচিত যে ভবনটি, সেটির উন্নয়নের একটি পরিকল্পনার কথা বলছে সরকার। বর্তমান স্থাপনাটি ভেঙে সেখানে নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। তবে এই প্রকল্পের দায়িত্বে থাকা ঢাকার গণপূর্ত অধিদপ্তর বলছে যে এটি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং বর্তমানে থাকা স্থাপনাগুলো ভাঙা হবে কিনা সে নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই কথা বলছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে টিএসসির উন্নয়ন করতে হলে এর ভবন ভেঙে নয়, বরং এগুলো রেখে কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে নজর দেওয়া উচিত। ঢাকা থেকে মুন্নি আক্তার। গত ২রা সেপ্টেম্বর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, যা টিএসসি নামে পরিচিত, সেটিকে নতুন করে গড়ে তুলতে চান তিনি বলেন, সম্পূর্ণ আধুনিকভাবে টিএসসি প্রতিষ্ঠা করবেন, যাতে করে ছাত্র শিক্ষকের এই মিলন কেন্দ্র আরও সুন্দর হয়, এবং এ বিষয়ে তিনি একটি নির্দেশনাও দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর ভবন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়। টিএসসিকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। টিএসসি এলাকায় এরই মধ্যে সার্ভে করা হয়েছে বলে জানিয়েছেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর। আমাদের যে বর্তমান টিএসসি আছে ওটা ওরা আসছে রিজিস্টার আর বলে দিচ্ছেন ওরা সার্ভে করবে, ওরা সব যারা ওনারা কি কি দেখতে চায় সব দেখবে, তো দেখে গেছে, নিয়ে গেছে সার্ভে করে।
ঢাকার গণপূর্ত অধিদপ্তরের সার্কেল 4-এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, টিএসসির উন্নয়নের যে প্রকল্প রয়েছে সেটি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ বিষয়ে একটি টিম কাজ করছে। তাদের পরিকল্পনায় কি রয়েছে সে বিষয়ে চলতি মাসের 10 তারিখে একটি উপস্থাপনা হওয়ার কথা থাকলেও এখনও সেটি হয়নি। টিএসসির বর্তমান স্থাপনা ভাঙা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু পরিকল্পনাটি এখনও চূড়ান্ত হয়নি তাই এ বিষয়ে আসলে সিদ্ধান্ত আসেনি, বলছিলেন মাহবুবুর রহমান। আর্কিটেক্টরা কাজ করতেছে, কাজ করলে আমরা বলতে পারবো আমাদের কাছে আসলে প্ল্যানিংটা দাঁড় করাচ্ছে, দাঁড় করালে দেন আমরা বলতে পারবো আসলে আমাদের কাছে দেখলে সবাইকে যখন প্রেজেন্টেশন দিবে তারপর বলতে পারবো। এটা তো আমরা গত মাসের 30 তারিখে দেওয়ার কথা ছিল, তারপর আবার ডেট দিয়েছে 10 তারিখে, এখনো দেয়নি ওরা। টিএসসির বর্তমান যে স্থাপনাগুলো আছে এগুলো কি থাকবে নাকি এগুলো ভেঙে কিছু করা? এটাও আমি কিছু জানি না, ওদের প্ল্যানিংটা কি সেটা আসলে ওরা প্রেজেন্টেশনের সময় বলতে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন যে এ বিষয়ে এখনও কথা বলার সময় আসেনি, কারণ সব তথ্য তাদের হাতে নেই, বলছিলেন অধ্যাপক আক্তারুজ্জামান। এটি আরেকটু সামনে অগ্রসর হোক, তারপর বলা যাবে, এখন বলার সুযোগ নাই। কেমন আরেকটু অগ্রসর হোক, আরেকটু তথ্যগুলো আরেকটু ঘনীভূত হোক, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা যাদেরকে দিয়েছেন সেই তথ্যগুলো আসুক, সেখান থেকে সব তথ্যগুলো আসলে পরে তুলে যাবে। শুধু টিএসসি নয়, গত নভেম্বরের শেষ দিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের লাইন সম্প্রসারণ এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের জন্য কমলাপুর রেল স্টেশন ভবনটি ভেঙে কাছাকাছি জায়গায় পুনর্নির্মাণ করতে বাংলাদেশ রেলওয়ে এবং মেট্রো রেল কর্তৃপক্ষ একটি পরিকল্পনায় সম্মত হয়। এ নিয়েও প্রতিবাদ জানান অনেকে। এদের মধ্যে একজন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং একজন স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি মনে করেন দেশের ইতিহাস এবং ঐতিহ্য রক্ষা করে তবেই উন্নয়ন করতে হবে, বলছিলেন মিস্টার হোসেন। প্রতিবাদ মানে না করা না, প্রতিবাদ মানে অল্টারনেটিভ যে উন্নয়ন কাজগুলি হবে সেটাকে সুন্দরভাবে গ্রহণযোগ্য অল্টারনেটিভ। ইতিহাস ধ্বংস করে তাহলে তো যে কোনোদিন হতে পারে যে লালবাগ ফোর্ট ভেঙে ওখানে বিরাট অফিস বিল্ডিং বা কোয়ার্টার বানানো হোক, ওখানে তো বিরাট জায়গা আছে। এটা তো সঠিক সিদ্ধান্ত না। উন্নয়নশীল একটি দেশের সবচেয়ে বড় ঐশ্বর্য হলো তার ইতিহাস। ইতিহাসকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে, দরকার হলে তুলে নিয়ে শিফট করে অন্য জায়গায় বসানোর চিন্তা করতে হবে। গ্রিক স্থপতি কনস্ট্যান্টিন ডক্সিয়াডেস 60-এর দশকের শুরুতে টিএসসির নকশা করেছিলেন। পূর্ব পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের আমলে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। মুন্নি আক্তার। বাংলাদেশে গত কয়েকদিন ধরেই বাজারে চালের দাম ক্রমাগত বেড়ে চলেছে। ঢাকার চাল ব্যবসায়ীরা জানাচ্ছেন যে রাজধানীতে বিভিন্ন দরের চালের দাম প্রতি বস্তা 100 থেকে 500-600 টাকা পর্যন্ত বেড়েছে এবং এর জন্য তারা কারণ হিসাবে মিলগুলোতে ধানের সরবরাহ কমে যাবার কথা বলছেন। কিন্তু যখন সরকারি গুদামগুলোতে চালের মজুদ যথেষ্ট আছে, চাল উৎপাদনের রেকর্ড উদ্বৃত্তের আশা করা হচ্ছে এবং কয়েক লাখ টন চাল আমদানির কথাও বলা হচ্ছে, সেই সময়ে চালের দাম কেন বাড়ছে জানতে কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা রাকিব হাসনাতের সাথে। চাল ব্যবসায়ীরা যেটি বলছেন আর কি, যে মোটা চাল, মিনিকেট অর্থাৎ চিকন চাল, নাজির চাল এবং পোলাও চাল, এই চালগুলো বাংলাদেশের বাজারে বেশি জনপ্রিয়, অর্থাৎ বেশি মানুষ এই চালগুলো কিনে থাকেন। তো এই চালগুলো 100 টাকা থেকে সর্বোচ্চ 500-600 টাকা বস্তা প্রতি বেড়েছে গত কয়েকদিনে। বিশেষ করে মোটা চালের দাম বস্তা প্রতি 100 টাকা, আর মিনিকেট বা চিকন চাল সেটা বস্তা প্রতি 200 টাকা, আর নাজির চাল 500 থেকে 600 টাকা পর্যন্ত বেড়েছে। এমনটি ঢাকায় যারা বিভিন্ন এলাকায় চাল ব্যবসা করেন বা চাল বিক্রি করেন তারা বলছেন। এবং ঢাকার বাইরে খুচরা বাজারে, অর্থাৎ সেখানে কেজি প্রতি 3 টাকা থেকে শুরু করে বিভিন্ন হারে এর প্রভাব পড়েছে কেজি প্রতি। কোথাও 5-6 টাকা, কোথাও 7-8 টাকা, এটা বিভিন্ন ধরনের চালের উপর ডিপেন্ড করছে। তবে কমপক্ষে 2-3 টাকা কেজি প্রতি গত কয়েকদিনে বেড়েছে, এটি বলছেন চাল ব্যবসায়ীরা। কিন্তু এমন একটা সময়ে এই দাম বাড়ছে যে যখন চাল উৎপাদনে সেরকম কোনো ঘাটতি হতে পারে বলে বলা হচ্ছে না এবং কিছু চাল সরকার আমদানিও করছে বলে বলা হচ্ছে, সেই রকম সময়ে যখন বাজারের পরিস্থিতি মোটামুটি অনুকূল বলে মনে করা হচ্ছিল, তখন এই দামটা বাড়ছে কেন? কারণটা কি? চাল ব্যবসায়ীরা বলছেন যে মিল অর্থাৎ ধান ভাঙিয়ে যেখানে চাল করা হয় সেই মিলগুলোতে চালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আর মিলগুলো বলছে যে ধান সরবরাহ কম। এখন আমি এই বিষয়টি নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সহ বেশ কিছু খুচরা ব্যবসায়ী, মিল মালিক, তাদের সাথে কথা বলেছি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেটি বলছেন যে মূলত স্কুল কলেজ অনেক কিছু বন্ধ, ফলে
পারিবারিক খরচ কম, পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা আছে। পেশাজীবী বলতে আমি বুঝাচ্ছি কৃষক, শ্রমিক কিংবা নিম্ন আয়ের মানুষের জন্য করোনার এই মহামারী পরিস্থিতিতে সরকার বেশ কিছু প্রণোদনা দিয়েছে এবং সেটি কৃষকরাও কোনো কোনো ক্ষেত্রে পেয়েছেন এবং সে কারণে কৃষকদের ওই আর্থিক সংকটটা না থাকার কারণে অনেকে ধান যে হারে বিক্রি করে থাকেন সেটি বিক্রি না করে কম পরিমাণে তারা বিক্রি করছেন, যে ভবিষ্যতে হয়তো তারা আরো রেখে দিলে সামনে হয়তো আরো লাভ পাবেন সেই আশায়। আবার কোনো কোনো ক্ষেত্রে মিল গুলো ধান কিনে চাল তৈরি করে সেগুলো নিজেরা মজুত করে রাখছে, এমন অভিযোগ আছে, যদিও মিল মালিকরা সেটি স্বীকার করছেন না। এবং সব মিলিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তার ধারণা এমন কয়েকটি পর্যায়ে মজুত করে রাখা অথবা পরে বিক্রি করবে এই প্রত্যাশায় রেখে দেওয়ার কারণে বাজারে এখন সরবরাহ কিছুটা কম। তবে মিল মালিকরা বলছেন যে এই প্রতি বছর এই সময়টাতে চালের দাম একটু বাড়ে। তবে আপনি ঠিকই বলেছেন যে এখন সংকট হবে না এমন একটি ধারণা এখন থেকে অন্তত 6 মাস আগে দিয়েছিল ধান গবেষণা ইনস্টিটিউট। বলা হয়েছিল যে নভেম্বর নাগাদ বাংলাদেশে 55.5 লক্ষ টন চাল উদ্বৃত্ত থাকবে, অথচ সেই নভেম্বর ডিসেম্বরে এসেই এই চালের এই বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে। এখন ধান গবেষণা ইনস্টিটিউট বলছে যে উদ্বৃত্ত আছে, কিন্তু বাজারের এই নানান ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে নানান পর্যায়ে এগুলো থেকে রয়ে যাওয়ার কারণেই মূলত বাজারে সেগুলো আসছে না, এই কারণেই দাম বাড়ছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি বলছেন যে বাজারে তাদের ভাষায় যে কোনো চালের সংকট নেই, ইতিমধ্যে আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে, বাজার নিচ থেকেই স্থিতিশীল হয়ে উঠবে আর অল্প কিছুদিনের মধ্যেই। রাকিব হাসনাত। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। ব্রিটেনে ছড়ানো আরও সংক্রামক প্রকৃতির নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস মোকাবেলার কৌশল আলোচনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদস্য রাষ্ট্রগুলোর সাথে বৈঠক করবে, তবে বৈঠকের তারিখ এখনো জানানো হয়নি। সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হান্স ক্লুক এক টুইটার বার্তায় বলেছেন, হুর হাতে আরও তথ্য না আসা পর্যন্ত প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি বলেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে ভ্রমণ সীমিত করার সিদ্ধান্ত সঠিক হয়েছে, তবে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের জন্য যান চলাচল ব্যবস্থা চালু রাখা প্রয়োজন। চীনের একজন জীবাণু বিশেষজ্ঞ উহানে যার গবেষণাগার থেকে করোনা ভাইরাস বাইরে গেছে বলে অপ্রমাণিত দাবি করা হচ্ছে, তিনি বিবিসিকে বলেছেন, এই অভিযোগ যে সত্য নয় তা দেখার জন্য যে কেউ তার গবেষণাগার পরিদর্শন করতে পারে। ভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল আগামী মাসে যখন উহান যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন বিজ্ঞানী শি ঝেংলি কথা বলেন। হু বলছে, কোভিড-19 মানুষের তৈরি নাকি এটি উহানের ল্যাব থেকে বাইরে গেছে, তারা সে বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করতে চায়। রাশিয়ার দুর্নীতি বিরোধী প্রচারক আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় ইউর জারি করা নিষেধাজ্ঞার জবাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স, জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রেসিডেন্ট পুতিনের 6 জন ঘনিষ্ঠ সহযোগীর ইইউ দেশগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে তাদের সর্বশেষ পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্যান্ডেমিকে ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রায় $90,000 কোটি একটি অর্থনৈতিক প্যাকেজ মার্কিন কংগ্রেস অনুমোদন করেছে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত এতে অনুমোদন দেবেন। প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত জো বাইডেন একে স্বাগত জানিয়েছেন, তবে তিনি বলেন, প্যান্ডেমিক সামলাতে এখনো অনেক কিছু করতে হবে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই অভিযোগ করেছে, আল জাজিরা নেটওয়ার্ক কাতার এবং প্রতিবেশী কয়েকটি দেশের মধ্যে চলমান কূটনৈতিক সংকট সমাধানে বাধা তৈরি করছে। কাতার ভিত্তিক আল জাজিরা গতকাল তাদের এক রিপোর্টে বলেছে, ইসরায়েলে তৈরি একটি অ্যাপ ব্যবহার করে তাদের কয়েকজন সাংবাদিকের ফোন হ্যাক করা হয়েছে। পরদিনই ইউএই এই অভিযোগ করল। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেল মাসুদ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে অবশেষে জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের সাথে শেষ টি-20 ম্যাচটিতে 4 উইকেটের জয় পেয়েছে দলটি। শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে 173 রান, জবাবে পাকিস্তান 2 বল হাতে রেখেই জিতে যায়। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান 59 বলে 79 রান করেন। এর আগে নিউজিল্যান্ডের কনওয়ে 45 বলে 63 রানের একটি ইনিংস খেলেন। আজও পাকিস্তানের জয়ে বড় ভূমিকা পালন করেছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তবে ম্যাচ জিতলেও সিরিজ জেতা হয়নি পাকিস্তানের। এই সিরিজটি 2-1 ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের টম সেফার্ড, তবে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্র্যাডম্যান, তার ব্যাগি গ্রিন ক্যাপ অস্ট্রেলিয়ার বিখ্যাত টেস্ট ক্রিকেট ক্যাপের মধ্যে অন্যতম। এই ক্যাপটি আজ নিলামে বিক্রি হয়েছে $4.5 লাখ অস্ট্রেলিয়ান ডলারে। কিনেছেন একজন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান।
এই ক্যাপ এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেট স্মারক। এই বছরের শুরুতে আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হয়েছিল 10,07,500 অস্ট্রেলিয়ান ডলারে। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন শেন ওয়ার্ন। ফুটবলের খবর, গ্রীষ্মে বাজে সময় কাটিয়েছি, তবে এখন ঠিক আছি, বলছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চলতি মৌসুমের শুরুতে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার একটি ঘোষণা দেন, কিন্তু শেষ পর্যন্ত তার ক্লাব ছাড়া হয়নি। কিছুদিন আগেই এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলের সাথে ভাগ বসান মেসি। ওদিকে ক্লাবটির নতুন প্রেসিডেন্ট কার্লোস তুস্কেস বলেছেন, অর্থনীতির কথা চিন্তা করলে মেসিকে বিক্রি করা বার্সেলোনার জন্যই হতো ভালো সিদ্ধান্ত। বার্সেলোনার ফুটবলাররা নভেম্বর মাসে কম বেতন নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। প্রায় 122 মিলিয়ন ইউরো বাঁচিয়েছে ক্লাবটি। ওদিকে 9 মাস বিরতির পর বাংলাদেশের মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল। আজ শুরু হয়েছে ফেডারেশন কাপ। এই টুর্নামেন্টটিতে অনেক দলেই নেই বিদেশি ফুটবলার, তাই নতুন আমেজে দেশি ফুটবলাররা মাঠে নামছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে হাতের একটি অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। টেস্ট ক্রিকেটে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, দুবাইতে ওর থাম্ব ইনজুরির ইন্টারনাল ফিক্সেশন করেছে। এখন আমরা চিকিৎসকের গাইডলাইন অনুসারে ওর রিহ্যাব প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যে টেস্ট সিরিজটা হবে তার আগে যে প্র্যাকটিস ম্যাচটা আছে সেই ম্যাচ শুরু হওয়ার আগে ওরা যেন পরিপূর্ণ ফিটনেস ফিরে পায়। ওয়ানডে ও টি-20-র পর দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব পেলেন কুইন্টন ডি কক। যদিও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মতে এটা কেবল চলতি মৌসুমের জন্য। দীর্ঘমেয়াদে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করতে চান না এই উইকেট কিপার ব্যাটসম্যান। স্থায়ীভাবে কারো হাতে দায়িত্ব তুলে দেওয়ার অপেক্ষায় আছেন তিনি। রায়হান মাসুদের কাছে শুনলেন খেলার খবর। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। গত প্রায় 6 মাসের মধ্যে এই প্রথম ভারতে দৈনিক শনাক্ত হওয়া কোভিড রোগীর সংখ্যা 20,000-এর নিচে নেমেছে। তবে যুক্তরাজ্যে চিহ্নিত হওয়া নতুন প্রজাতির করোনা ভাইরাস এখন ভারতেও তীব্র আতঙ্ক ছড়াচ্ছে। মধ্যরাত থেকেই ব্রিটেনের সঙ্গে ভারতের বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আর গত 24 ঘন্টায় যারা ব্রিটেন থেকে ভারতে এসে নেমেছেন তাদের জন্য চালু করা হচ্ছে কঠোর প্রোটোকল। তবে ভারত সরকার দাবি করছে যে দ্রুত সংক্রমণশীল ওই ভাইরাসটি এখনও ভারতে চিহ্নিত হয়নি। আরও জানাতে দিল্লি থেকে এখন সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শুভজ্যোতি ঘোষ। শুভ, ভারতে শনাক্ত হওয়া এই যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা তো ক্রমশ কমছে, একটা ইতিবাচক ঘটনাই বলতে হবে। এই পুলক, এবং আজকে সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সর্বশেষ পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় 19,556 জন নতুন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের পর সংখ্যাটা কিন্তু, এই দৈনিক সংক্রমণের সংখ্যাটা কিন্তু এত কম কখনো ছিল না। ফলে এটাকে তো একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই হচ্ছে, এবং বিশেষ করে এই কারণে যে এখন শীত মরশুমের পিক, অনেক বিশেষজ্ঞই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে শীতে সংক্রমণের হার হয়তো অনেক বাড়বে। সেই আশঙ্কাটাকে ভুল প্রমাণ করে দেখা যাচ্ছে যে ভারতে অন্তত সেই সংক্রমণের হার বা নতুন সংক্রমণের সংখ্যা ক্রমশ কমার দিকে রয়েছে। তবে এটাও পাশাপাশি মনে রাখতে হবে, ভারতে কিন্তু মোট সংক্রমণের সংখ্যা প্রথম থেকে শুরু করলে 1,75,000 এখন বলা হচ্ছে, যেটা আমেরিকার 1,80,00,000 চেয়ে ঠিক তারপরেই। ফলে সংখ্যাটা এখনও অনেক বেশি, যদিও অ্যাক্টিভ কেস মাত্র 3 লক্ষের কম এই মুহূর্তে, যারা এখনও লড়ছেন করোনা ভাইরাসের সঙ্গে। সেই দিক থেকে এই সংখ্যাটা ইতিবাচক অবশ্যই, এবং একটা সময় মনে করা হচ্ছিল ভারত হয়তো আমেরিকাকেও টপকে যাবে, সেই আশঙ্কাটা এখন আর অতটা নেই বলেই ভারতে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। তো এই যুক্তরাজ্যে যে নতুন ধরনের করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেখান থেকে যে যাত্রীরা আসছেন তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে ভারত? পুলক, আপনি জানেন যে মধ্যরাত থেকেই আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত ভারত এবং ব্রিটেনের মধ্যে সমস্ত বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে যারা গত 24 ঘন্টায় এসে নেমেছেন ভারতে, তাদের জন্য ভারত সরকার একটা কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছে, এসওপি চালু করেছে। তাতে বলা হচ্ছে যে যারাই নামবেন তাদের RT-PCR কোভিড টেস্ট এটা বাধ্যতামূলক হবে, এবং পজিটিভ হলেই তাদেরকে আইসোলেশনে আলাদা করে সরিয়ে নেওয়া হবে। এবং শুধু তাই নয়, তারা যে বিমানে এসেছেন তার আগের এবং পেছনের 3টি রোতে যারা বসেছিলেন সেই কন্ট্যাক্টদেরও ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে, এটাই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং ইতিমধ্যেই মুম্বাই থেকে যে বিমান একটি গত রাতে এসে নেমেছে, মুম্বাইতে এসে নেমেছে ব্রিটেন থেকে, তার সব যাত্রীদের ওপর এটা প্রয়োগ করা হয়েছে। এবং আজ
দুটি বিমানে নামা যাত্রীদের মধ্যে, ব্রিটেন থেকে দিল্লিতে নামা যাত্রীদের মধ্যে 8 জন কিন্তু পজিটিভ শনাক্ত হয়েছে এবং তাদের সবার ক্ষেত্রে এবং তাদের আশেপাশের যাত্রীদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তো খুব সংক্ষেপে শুভ, এই যে নতুন করোনা ভাইরাস যেটার কথা বলছিলাম সেটা ভারতে নেই বলে বলছে সরকার, কিসের ভিত্তিতে এই দাবি? দেখুন, আজকে সন্ধ্যায় একটা প্রেস ব্রিফিংয়ে সরকারের যেটা থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ তার সদস্য ডক্টর ভিকে পল তিনি দাবি করেছেন যে তারা এটার পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছেন এবং তিনি দায়িত্ব নিয়ে বলছেন এখন অবধি যতগুলো কেস ভারতে ধরা পড়েছে তাতে কোথাও এই নতুন মিউটেটেড স্ট্রেইন যেটা B.1.1.7 বলে অভিহিত করা হচ্ছে সেটার কোনো চিহ্ন এখনো ধরা পড়েনি। শুভ, আপনাকে ধন্যবাদ। দিল্লি থেকে বলছিলেন বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ। এবারে সামাজিক মাধ্যমে আজ যে সমস্ত ঘটনা বা খবর বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল তার খবর জানাচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ পুলক। সোশ্যাল মিডিয়ায় আজ করোনা ভাইরাস সহ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেই খবরগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি রায়হান মাসুদ। করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 17 জনের মৃত্যু হয়েছে, যা গত 5 সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই খবরটি আছে আলোচনায়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর এই খবরটি নিয়ে সাজিদুর রহমানের মন্তব্য, এই হিসাব কে দিয়েছে, কতটুকু গ্রহণযোগ্য? অতনু দাস লিখেছেন এটা কিভাবে সম্ভব, আর এর নিচেই AM শিহাবুর রহমানের মন্তব্য, আমাদের থিসিস পেপারের মতো ম্যানিপুলেটেড ডেটা। আর রকিবুল হাসান লিখেছেন এমনিই আমার আত্মবিশ্বাসের অভাব নাই, করোনা ভাইরাস নতুন রূপ নেওয়ার পর কিছুটা ভাটা পড়েছিল, এখন এই সংবাদ প্রকাশের পর আমার আত্মবিশ্বাস আগের জায়গায় চলে আসছে। তো দেখা যাচ্ছে রায়হান যে করোনা ভাইরাস নিয়ে নানা ধরনের মন্তব্য এবং যেই তথ্যগুলো আসছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, সেখান থেকেও আমরা দেখছি যে অনেক ইতিবাচক নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। এদিকে ক্যান্সারের রোগী টেলিভিশন অভিনেতা আব্দুল কাদের যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেই খবরটিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অন্যদিকে সরকারের বরাদ্দ বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের খবর বেশ শেয়ার হচ্ছে ফেসবুকে। ঠিক তাই রায়হান, বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম সহ প্রায় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে আজ একনিকের এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা বাসাতেই তাদের থাকতে হবে, বাসা বরাদ্দ নিয়ে যদি কোনো কর্মকর্তা সেখানে না থাকেন তাহলে ওই কর্মকর্তা বাসা ভাড়া ভাতা পাবেন না, কোট আনকোট করে এই খবরটি ছাপা হয়েছে। আর এটি নিয়ে অধীর রঞ্জন দাসের মন্তব্য, সময়োচিত পদক্ষেপ কঠোরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে জানানোর পদক্ষেপ গ্রহণ করলে জাতির উপকারে আসবে। তৌহিদুল ইসলাম বলছেন এমপি মন্ত্রী সচিব সহ সরকারি 90% কর্মচারী কর্মকর্তারা বরাদ্দকৃত বাসায় থাকে না। মোহাম্মদ হোসেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার পরিকল্পনাটা সঠিক, তাড়াতাড়ি আইন পাস হোক। আর মোহাম্মদ দিদারুজ্জামান লিখেছেন শুধু বাড়ি ভাড়া বাদ দিলে হবে না, উল্টো জরিমানা করতে হবে। সাইফুল খান রাজীবের মন্তব্য, বাড়ি ভাড়া কেন দেওয়া হতো বরাদ্দ বাসা থাকার পরেও। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি নিয়ে সোশ্যাল মিডিয়া আজও বেশ সরগরম। গত কয়েকদিন ধরেই অনেকেই টিএসসির ছবি শেয়ার করে বলছিলেন যে টিএসসির ভবন ভাঙা হবে, নকশার কাজ চলছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যেমনটা আপনারা আমাদের অনুষ্ঠানেও শুনছিলেন কিছুক্ষণ আগে, টিএসসি সংক্রান্ত এই খবরগুলো নিয়ে নানা তর্ক বিতর্ক, ক্ষোভ, নানান প্রশ্ন দেখা যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। যেমন মশিউর রহমানের প্রশ্ন, কর্তৃপক্ষের কাছে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়নি, তাহলে গাছ কেন কেটে ফেলা হলো? আর রুহুল আমিন লিখেছেন টিএসসি একটি ঐতিহাসিক ভবন, এটা ভাঙা ঠিক হবে না। গাজী মিজানুর রহমান বলছেন প্রাণের টিএসসি ভাঙা হবে, ভাবতে ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। জলি রানা বলছেন ঐতিহ্যটা টিকিয়ে রাখা উচিত, অনেক শিক্ষা আন্দোলন স্বীকৃতি অর্জন এখান থেকেই শুরু, হয়তো এখানকার আড্ডা ও চা পান একসময় বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামের এক আইডি থেকে বলা হয়েছে আধুনিকায়নকে স্বাগত জানাই, এর সাথে বহুতল লাইব্রেরি ভবন করাটাও জরুরি। বর্তমান লাইব্রেরিতে সকল শিক্ষার্থীর জায়গা পেতে বেগ পেতে হয়। পলাশ তিনি বলছেন আমি ঢাবির স্টুডেন্ট নই, তবে আমার ঢাবির বন্ধুদের মুখে টিএসসির কথা তখন এত শুনতাম যে হিংসে হতো। আজ ভাঙা হবে শুনে আমারই কষ্ট লাগছে, না জানি আমার বন্ধুরা কত কষ্টই না পাচ্ছে। এরকমই নানান মন্তব্য উঠে এসেছে ফেসবুকে। তো এইসবই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাস ঠেকাতে ফ্রান্সের সীমান্ত এখনও বন্ধ, তবে তা আগামীকালের মধ্যে খুলে দেওয়ার জোর চেষ্টা চলছে। আর বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাতের জন্য অভিযুক্ত পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠাচ্ছে সরকার।
আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত 10:30, ভারতের সময় 10টায় শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।